সাধারণত মিড রেঞ্জ বাজেটে খুব একটা গেমিং ডিভাইস পাওয়া যায় না, মানে ডেডিকেটেডলি গেমিং ডিভাইস পাওয়া যায় না। আমার বাজেট 30K এর মতো এরকম প্রাইস পয়েন্টে আমি গেমিং এর জন্য কি সেরকম কোনো ভালো ফোন পেতে পারি? ইয়াপ, এটা পেতে পারেন iQoo এই ডিভাইস, যাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 এর মতো প্রসেসর রয়েছে, 12GB র্যাম রয়েছে, স্টেডি স্পিকার রয়েছে, 120 ওয়াটের চার্জার রয়েছে এবং এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 120 Hz হাই রিফ্রেশের অ্যামোলেড প্যানেল, যেখানে 1300 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে। জি হ্যাঁ, আজকে আমরা কথা বলতে যাচ্ছি iQoo Neo 7 SE এই ডিভাইসটা নিয়ে। এই ডিভাইসটা আরো প্রায় 2.5 মাস আগে আমাদের কাছে পাঠিয়েছিল GADGET, যাদের শপ রয়েছে কিন্তু বসুন্ধরা সিটিতে। তাদের শপের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এই ফোনটার বিভিন্ন ভ্যারিয়েন্টের প্রাইসও ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকলো, একটু দেখে নেবেন। 12GB র্যাম ভ্যারিয়েন্টের যে ডিভাইসটা আমার হাতে ধরে আছি, এইটা কারেন্টলি পাওয়া যায় তাদের শপে 33K। তবে এর যে 8GB র্যাম ভ্যারিয়েন্ট, সেগুলো ডেফিনেটলি আরো কিছুটা কম দামে পাবেন, অ্যারাউন্ড 30K এর আশেপাশে আর কি বলতে পারেন, বা অ্যারাউন্ড 30K। আনবক্সিং আর গেলাম না, বরাবরের মতো ব্ল্যাক কালারের বক্স, আর এই হচ্ছে ডিভাইস। ভাই ডিভাইসটা খুব সুন্দর, দেখতে বেশ ভালো লাগছে, বিশেষ করে এই কালার ভেরিয়েন্টটা আমার কাছে তো পার্সোনালি ভালোই লাগছে। রিয়ার প্যানেলটা ফ্রস্টেড টাইপের, হাত দিলে একটা সুন্দর একটা স্মুথ ফিল পাওয়া যায়। এটাতে স্ক্র্যাচ পড়তে পারে কিন্তু, কারণ ইহা প্লাস্টিকে তৈরি, আর এটার বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি। তবে ফোনটা হাতে নিয়ে বেশ ভালো ফিল পাওয়া যাবে, কারণ কার্ভ করা হয়েছে রিয়ার প্যানেল, সো এক হাতে নিয়েও ব্যবহার করা যায় আর কি। ডিসপ্লেটা বেশ বড় সড়ই বলতে পারেন, সাইজ 6.78 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, 120 Hz অফার করছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, আবার 1300 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে। লোয়ার চিন একটু তুলনামূলকভাবে মোটা, বাকিগুলো কিন্তু সিমেট্রিক্যালি বলতে হয় এবং ন্যারোর কাতারে থাকে। এর যে পাঁচল কাটারটা টপ সেন্টারে আছে, এটাও কিন্তু বেশ ছোটখাটো। বাই দ্য ওয়ে, এখনকার দিনে কিন্তু আমরা আর ওই কর্নার এরিয়াতে, মানে দুই পাশের কোনো পাশেই কিন্তু আর ক্যামেরা দেখি না, সবাই মাঝে দেওয়া শুরু করছে। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা কিন্তু আমি আবার ক্লিয়ার না, থাকলে তো ভালোই, না হলে একটা কিছু ব্যবহার করে নেবেন, ব্যবহার করাই উত্তম। এই ডিসপ্লে কালার রিপ্রোডাকশন ভালো, টাচ রেসপন্স ভালো, ব্রাইটনেস নিয়েও প্রবলেম পড়তে হয় নাই, ডিরেক্ট সানলাইটেও এটা ক্লিয়ারলি দেখা যায়। একটু তো কম মনে হয়, বাট চালানোর উপযোগী, ছবি তুলতে গিয়েও প্রবলেম ফেস করতে হয়নি। তারপরে কালার রিপ্রোডাকশন যেহেতু বেশ ভালো, এটাতে মিডিয়া কনজাম্পশন করতে গিয়ে আমাদের বেশ ভালো লেগেছে। পাশাপাশি আমরা যখন কিনা এটাতে গেমিং করেছি, তখনও কিন্তু এর আউটপুট রেজাল্ট নিয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। অনেক ফোনেই দেখা যায় লং টাইম ডিসপ্লে যদি অন থাকে, সেক্ষেত্রে ডিসপ্লের পার্টটাই বেশি হিট জেনারেট করে ফেলে, গরম হয়ে যায়। বাট এই স্মার্টফোনে আমরা ডিসপ্লে সাইডটাতে অত বেশি হিট জেনারেট করতে দেখিনি, খুব সাধারণ মনে হয়েছে, লাইক ওই 33 ডিগ্রি 34 ডিগ্রির মতো, যেটা খুব একটা বেশি আমার মনে হয়নি। যাই হোক, ডিসপ্লের জাস্ট প্রোটেকশনের ব্যাপারটা জানতে পারিনি, এর বাইরে সবকিছু একদম আমি মনে করি এরকম প্রাইস পয়েন্টের জন্য পারফেক্ট আছে। স্মার্টফোনটি রান করছে Origin OS 3 বেসড অন Android 13, আর এই ডিভাইসের প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, যা 4nm এর একটি প্রসেসর। র্যাম পাওয়া যায় 12, 16 এবং 8GB, পাশাপাশি স্টোরেজ 128GB 256 এবং 512GB। স্টোরেজ টাইপ UFS 3.1। এই প্রসেসরটাই কিছুদিন আগেও আমাদেরকে কিনতে হতো 38,000 বা 35,000 এ প্লাস প্লাস দিয়ে, বাট এখন কিন্তু আপনারা আরো বেশ কিছুটা কমে পাচ্ছেন। যখন 8GB র্যাম ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনটা কিনবেন, আমি জানি না সেটা বাংলাদেশে রাইট নাও অ্যাভেলেবল আছে কিনা, ওইটা কিনতে গেলে কিন্তু আপনি ওই 31-32 হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো সেরকম প্রাইস পয়েন্টেও এই প্রসেসরটা যথেষ্ট ভালো, এর চাইতে বেটার প্রসেসর মনে হয় না যে খুব একটা পাবেন। তো এই ডিভাইসের রেগুলার পারফরমেন্স বেশ ভালো ছিল, যদিও আমরা এখানে এর ইউআই এর মাঝে বেশ কিছু চাইনিজ ব্লোটওয়্যার দেখছি, যার আগা মাথা তো কিছু বুঝিই না। ওগুলোর অনেকটাই আবার আনস্টল করা যায়, বেশ কিছু আবার করাও যায় না। যেগুলো আনস্টল করা যায়, আনস্টল করে নিলে আরো ভালো। আর 12GB র্যাম ভ্যারিয়েন্টের এই ডিভাইস আমাদেরকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে। অ্যাট এ টাইম 5-7টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গিয়েও কোনো প্রবলেম হয়নি এই ডিভাইসে, এমনকি খুব বেশি হিট জেনারেটও করছিল না। প্লাস খুব বেশি ব্যাটারিও বার্ন করে না এই প্রসেসরটা, 4nm এর প্রসেসর, তো এটাতে যদি হেভি প্রেসারও দেন, দেখবে যে খুব একটা ব্যাটারি কিল করছে না আর কি। আর অ্যাপ ওপেন ক্লোজ টাইম থেকে শুরু করে আমরা যখন কিনা ভারী কাজগুলো করছি, কখনোই ল্যাগ করতে দেখিনি বা ফ্রিজ হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম ফেস করিনি। অনেক স্মার্টফোন তো আবার রিবুট করে, রিস্টার্ট করে, এ ধরনের প্রবলেমও কিন্তু এতে ফেস করতে হয়নি। আর Origin OS নিয়ে বলতে গেলে, এটা খুব যে একদম ভারী এমন না, আবার একদম যে লাইটার তাও না। অ্যাপ ওপেন ক্লোজের টাইমে দেখবেন যে একটু অ্যানিমেশন দেখায়, যে বিষয়গুলো অনেকের কাছে একটু মনে হতে পারে এর কারণে স্লো কিনা, ওটা জাস্ট অ্যানিমেশনের কারণে, এমনিতে স্লো না বা প্রসেসর পারছে না যে, এমন কিছু না কিন্তু। আর এটার জাইরোস্কোপ সেন্সরটাও কিন্তু বেশ ভালোভাবে কাজ করছে, একদম পারফেক্টলি কাজ করছে। অনেকেই জাইরোস্কোপ ব্যবহার করে গেমিং করেন, তাদের কাজে লাগবে অবশ্যই। গেমিং এর প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, এটাতে কিন্তু আমরা বেশ কিছু গেম প্লে করে দেখি। প্রথমেই শুরু করা যাক পাবজি দিয়ে। পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম সর্বোচ্চ এই স্মার্টফোনে আলট্রা এইচডিআর আলট্রাতে প্লে করা যায় এবং এরকম সেটিংসেই কিন্তু প্লেয়েবল রেজাল্ট দেয়। এতে করে মাঝে মধ্যে ফ্রেম রেট একটু ওঠানামা করতে আমরা দেখেছি, দু একবার ল্যাগের দেখা পেয়েছি ঠিকই, কিন্তু প্লেয়েবল রেজাল্ট দিচ্ছে স্টিল। তবে বেস্ট আউটপুট পাবেন আপনি স্মুথ এক্সট্রিমে, সেই ক্ষেত্রে একদম সুপার স্মুথ রেজাল্ট দেয় স্মার্টফোন। সো আমার সাজেশন থাকবে একটু লোয়ার সেটিংসে খেলার জন্য, আর এভাবে গেম খেললে খুব একটা হিট জেনারেট করে না। আলট্রা এইচডিআর আলট্রাতে একটু গরম হয় ফোনটা, বাট যখন কিনা লোয়ার সেটিংসে খেলবেন ততটাও গরম হয় না, পারফরমেন্স ড্রপ করে না কিন্তু গরম হয়। এরপরে গেনশন ইম্প্যাক্টও ট্রাই করা হয়েছে লোয়েস্ট 30 FPS, এবং সেটাও কিন্তু স্টেবল পারফরমেন্স দিতে পারছিল, 1-2 ওঠানামা করেছে, খুব বেশি গরম হয়নি এই ডিভাইস। পাশাপাশি আমরা খেলেছি ফুটবল, তার রেজাল্ট স্মুথ ছিল স্মার্টফোনে, সিউডি রেজাল্ট ভালো ছিল, অ্যাসফল্ট 9 এর রেজাল্ট ভালো ছিল, ইভেন অ্যাসফল্ট 9 এর গ্রাফিক্স ভালো দেখাতে পারছে, এবং শুরু থেকেই এই স্মার্টফোনটাতে বেশ ভালোভাবে রান করছে। তো ওভারঅল গেমিং পারফরমেন্স ভালো ছিল, কারণ প্রত্যেকটা গেমেই মোটামুটি
মোটামুটি আমরা ধরুন একটানা আধা ঘন্টা 40 মিনিট এভাবে করে প্লে করা হয়েছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। গেমিং এর জন্য যদি চয়েস করতে চান, আপনার বাজেট যদি 33K এর আশেপাশে হয়ে থাকে, এই ডিভাইস আপনাকে সন্তুষ্ট করবে। তবে গেমিং ডিভাইসগুলোর ক্যামেরা যে খুব একটা সুবিধা হয় না তার প্রমাণ উনিও রেখেছেন। যেমন ওনার মেইন শুটার হলো 64 মেগাপিক্সেলের, এরপর 8 মেগাপিক্সেলের শুটার নেই, জাস্ট দুই করে দুইটা শুটার ধরিয়ে দেওয়া হয়েছে, ডেপথ আর ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। আসলে 30,000 প্লাস দিয়ে একটা স্মার্টফোন আমি কিনবো, সেটাতে আলট্রাওয়াইড শুটার নেই, এটা একদমই মানা যায় না। কোনোভাবেই এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না, সে গেমিং ডিভাইস বলেন আর যে ডিভাইসই হোক না কেন। তো এই ব্যাপারটা মোটেও আমার ভালো লাগেনি। এর বাইরে গিয়ে যদি মেইন শুটারের কথা বলি, এটার কালার রিপ্রোডাকশন মোটামুটি ওই যে একটু স্যাচুরেটেডের দিকে থাকছে, মানে iQOO ফোনের যে প্রসেসিং অলমোস্ট সেরকমটাই আমরা দেখছিলাম। আর এটার শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই, কিন্তু যখন কিনা আপনি একটু জুম করতে যাবেন তখন মনে হবে 64 থেকে আমি আরও একটু বেটার ডিটেল আশা করতেই পারি। এক্সপোজার ব্যালেন্স ভালো, শাটার স্পিড বেশ ফাস্ট, ফোকাসিংয়ে কোনো প্রবলেম ছিল না। তারপরে আমরা দেখছি ডাইনামিক রেঞ্জ, হ্যাঁ এটাও ভালোই আছে, জাস্ট শ্যাডো এরিয়াতে কিছুটা গ্রেইনের দেখা পাওয়া যায় যদি ছবিগুলো জুমটুম করে ভালো করে লক্ষ্য করেন আর কি। রাতের বেলার ছবিগুলো বেশ সফট করে ফেলে আর কি, নয়েজ গ্রেইনের দেখাও পাওয়া যায়। নাইট মোড অন করে নিলে হ্যাঁ একটু বেটার আউটপুট পাবেন ঠিকই, তখন জুম করতে গেলে বুঝবেন যে আগের থেকে মোটামুটি ভালো ডিটেল দিচ্ছে, কিন্তু স্টিল এখানে আমরা এক্সপোজার ব্যালেন্সে কিছুটা ইস্যু দেখছি, আর একটু সফট হওয়ার প্রবণতা আছে আর কি। মোটামুটি এটা একদম আপ টু দ্য মার্ক ছিল না আর কি। পোর্ট্রেট মোডে এজ রেজোলিউশন বেশ ভালোই, ব্যাকগ্রাউন্ডে খুব একটা আলো চলে আসলেও সেটাকে ভালোভাবেই ব্যালেন্স করতে পারে, বাট মেইন সাবজেক্ট বা মানে ফেস আর কি সোজা কথা, সেটাকে একটু বেশি গ্লো করে। এমনকি ছবিতে আমরা দেখছিলাম হাত এবং মুখ এই দুইটার কালার সেম রাখতে পারছে না, অনেক সময় মুখটা একটু বেশি ব্রাইট করে ফেলছে আর কি, আর একটু সফটনেস লক্ষ্য করা যায় ছবিতে। তবে পোর্ট্রেটে 2x ব্যবহার করে ছবি তোলার সুযোগ দিলে এটা আরো বেশি কাজে লাগতো, এখনকার দিনের অনেক স্মার্টফোনে এরকম ফিচার দেখা যায়। যাই হোক, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার আপনাকে সুন্দর করে দেবে, মানে ভালোই মেকআপ টেকআপ দেয়, সবকিছু অফ করা থাকলেও একটু মেকআপ দিবে আর কি আপনার ফেসে, যা দেখে হয়তো অনেকের কাছে ভালোও লাগতে পারে, সুন্দর দেখা যায় আর কি। আর যখন কিনা আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে বা একটু ভালো লাইটিং কন্ডিশনে তুলবেন, তখন শার্পনেস ডিটেল ভালো পেলেও আপনি লো লাইটের দিকে দেখবেন যে বেশ কিছুটা সফট করে ফেলা এর ছবি, আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে খুব একটা ভালো ডিটেলে ছবি দিতে পারে না। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ওকে ছিল, এক্সপোজার ব্যালেন্সও ঠিকঠাক ছিল। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS এ, বাট তখন ইআইএস ব্যবহার করতে পারছেন না। যদি স্টেবিলাইজার দিয়ে শুট করতে পারেন তাহলে এই ভিডিওটা আরো বেশি ভালো লাগবে, কারণ ভিডিও বেশ স্মুথ হয়, শার্পনেস ডিটেলও ভালো পাওয়া যায়, তবে একটু কালার বাড়িয়ে দেয় আর কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি মনে হয়েছে। এর বাইরে বেশ ভালো। 4K 30 যদি শুট নেন তখন কিন্তু আবার ইআইএস কাজ করে এবং মোটামুটি স্টেবল ফুটেজ পাওয়া যায়, বাকি বিষয় সেম, জাস্ট FPS এর মজা মিস করছেন। অলরাইট, ব্যাটারির কি অবস্থা? 5000 mAh পাচ্ছেন এবং 120 ওয়াটের চার্জার পাচ্ছেন। একটা গেমিং স্মার্টফোন তো দ্রুত চার্জ করতে হবে, রাইট? তো 120 ওয়াটের চার্জার দিয়ে জাস্ট মিনিটেই চার্জ করে ফেলবেন। এটা মোটামুটি দেখছিলাম 55% চার্জ হয়ে যায় 10 মিনিটেই, মানে জাস্ট 0 to 55% চার্জ করতে 10 মিনিট সময় লাগে। তো খুব দ্রুতই চার্জ হয়, ব্যাটারি ব্যাকআপও খারাপ না, ভালো। এটার যে প্রসেসরটা 4nm এর, ওটা খুব বেশি ব্যাটারি বার্ন করে না, দ্যাটস ওয়াই এটার রেজাল্ট বেশ ভালো পাওয়া যায়। আর একদিন আপনি বলতে পারেন এভাবে, একদিন আপনি 120 হার্জ সবকিছু অন রেখে চালাতে পারছেন। তারপরেও যারা হেভি গেমিং করবেন, ভিডিও টিডিও দেখবেন, ভাই কি আর চিন্তা, চার্জার তো একটা বড়সড় আছে, জাস্ট চার্জে দিলেই 2 গ্লাস পানি খাওয়ার টাইমে দেখবেন যে চার্জ হয়ে গেছে। ডুয়াল স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, গেমিং টাইমের একটা ভালো সুবিধা দেবে, দুপাশ থেকে সাউন্ড আসবে এবং ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দিচ্ছিল না এর সাউন্ড কোয়ালিটি আপ টু দ্য মার্ক। এবং এইটাতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যাও বেশ ফাস্ট এবং একুরেট। ডিভাইসটা পাওয়া যায় ব্লু, গ্রে এবং গ্রেডিয়েন্ট এরকম কালার ভ্যারিয়েন্টে আর কি। সো এই তো iQOO Neo 7 SE স্মার্টফোনটা ভালো জায়গার মধ্যে, অবশ্যই এর পারফরমেন্স সেকশন নিয়ে সন্তুষ্ট থাকবেন, একদম শিওর থাকুন। ডিসপ্লেটা ভালো লাগবে, স্পিকার কোয়ালিটি ভালো লাগবে এবং এইটার যে চার্জার ব্যাটারি এই যে কম্বো, এটাও কিন্তু জোস ছিল। কমতির জায়গা হলো ক্যামেরা একটা আলট্রাওয়াইড দিয়ে দিলে আমি মেইন ক্যামেরার রেজাল্ট নিয়েও খুব একটা কনফিডেন্ট তখন আর করতাম না, আলট্রাওয়াইডটা মিস করছি। এটা থাকলেই এই স্মার্টফোনটা এরকম প্রাইস পয়েন্টের জন্য দুর্দান্ত একটা ডিল হতো। হ্যাঁ, এখন অবশ্যই চয়েস করতে পারেন, যাদের মেইন প্রায়োরিটি হচ্ছে গিয়ে পারফরমেন্স সেকশনে, তারা এটা চোখ বুঝে নিলেও সমস্যা নেই। আর দাম যদি আরো কিছুটা কমে আরো বেটার একটা ডিল হবে, অথবা এটার যে 8GB র্যাম ভ্যারিয়েন্টটা ওইটা যদি 30K এর মধ্যে পাওয়া যায় তাহলে তো খুবই জোস হয়। আপনাদের কাছে কেমন লেগেছে iQOO Neo 7 SE অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বলছিলেন এরকম প্রাইস পয়েন্টে একটা গেমিং ডিভাইসের রিভিউ দেওয়ার জন্য, ফাইনালি পেয়ে গেলেন, এখন আমার একটু ধন্যবাদ দেন। লাইক করুন ভিডিও ভালো লাগলে, না লাগলে ডিসলাইক তো আছেই, ওটাও দিয়ে দিতে পারেন। ভালো থাকুন তাহলে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।